আজ এলএম গ্রুপের ২৯তম ক্লাস, অর্থাৎ আমি কেস টেকিং এর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি এবং মায়াজমের শেষ পর্ব অর্থাৎ টিউবারকুলোসিস মায়াজমের ৫টা ওষুধ নিয়ে তুলনামূলক আলোচনা করার চেষ্টা করব। এর আগে আমি আলোচনা করেছিলাম টিউবারকুলোসিস মায়াজমের ২টা ওষুধ, একটা হচ্ছে টিউবারকুলিন বোমিনাম, একটা হচ্ছে ফসফরাস। তাদের মধ্যে পার্থক্যটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আজকে ৫টা ওষুধের তুলনামূলক আলোচনা করার চেষ্টা করব। দেখুন, টিউবারকুলোসিস মায়াজমের বহু ওষুধ আছে, কিন্তু এই ৫টা হয়তো আমরা যদি মনে রাখি তাহলে নির্বাচন করতে আমাদের সুবিধা হবে। সেই সুবাদে আজকের এই আলোচনা, অর্থাৎ ১৯তম ক্লাসের এলএম গ্রুপের আজকে ২৮/১০/২৫ মঙ্গলবার রাত ১০টা বাংলাদেশ সময় এবং বোস্টন সময় দুপুর ১২টা। সুতরাং আলোচনার বিষয় হচ্ছে ৫টা ওষুধ টিউবারকুলোসিস মায়াজমের। ওষুধগুলোর নাম আগে বলে দিচ্ছি। ১ নম্বরে যদি আমি বলি, অর্থাৎ সিরিয়ালি নিচের দিক থেকে, ফসফরাস, অ্যাসিড ফস, নাইট্রিক অ্যাসিড, সাইলেশিয়া, ফসফরাস এবং টিউবারকুলিনাম। দেখুন, টিউবারকুলিনাম এবং বোমিনাম এবং ফসফরাস ১ নম্বর আর ২ নম্বরে রেখেছিলাম, সেগুলো ঠিক আছে, কিন্তু বাকি আরো ৩টা ওষুধ আপনাদের সঙ্গে আলোচনা করার উদ্দেশ্যেই আজকের আলোচনা। অর্থাৎ সেটার ভিতরে আমরা পাইলাম ফসফরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সাইলেশিয়া। অর্থাৎ ওইগুলো যদি আমরা মনে রাখি, পার্থক্যটা যদি মনে রাখি, তাইলে আমরা বুঝতে পারবো কিভাবে ওষুধ নির্বাচন করতে হয়। সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে, প্রথমেই যদি বলি, ফসফরিক অ্যাসিড যেটা মানসিক এবং শারীরিক ক্ষয় হয়ে যখন টিউবারকুলোসিস দিকে যায় তখন আমরা অ্যাসিড ফস ব্যবহার করতে পারি। উদাহরণস্বরূপ যদি বলি, দেখুন, একটা মানসিক কষ্টের রোগী খুবই জর্জরিত, আপনি হয়তো ইগনিশিয়া দিলেন, নেট্রামিউর দিলেন, কাজ হচ্ছে না, কারণ তার বডিটা হচ্ছে টিউবারকুলোসিস। অর্থাৎ বডিটা যদি টিউবারকুলোসিস হয়, অনেক সময় সেসব ওষুধেই কাজ না করারই কথা। সেখানেই অ্যাসিড ফস হচ্ছে ১ নম্বর মেডিসিন। অর্থাৎ কারো যদি কোনো মানসিক কষ্টের বা শারীরিক কষ্টের তার দেহ ভেঙে যায় অথবা শরীর ক্ষয় হয়ে যায় এবং ধ্বংসের দিকে যায় এবং সেটা টিউবারকুলোসিস মনে করেই আমরা শুরু করব। আমি কেন এই কথাটা বললাম যে বংশগতি ছাড়াও, অর্থাৎ আমরা অন্যান্য লক্ষণ পাওয়া ছাড়াও যদি কোনো রোগী আমরা দেখি সেটা এই কারণেই সে গেছে, তাইলে আমি তাকে বুঝবো যে এটা মানসিক এবং শারীরিক কারণেই তার টিউবারকুলোসিস বডি হয়েছে। সেখানে আমরা প্রথমেই চেষ্টা করব, যদি আমরা ইগনিশিয়ান বা নেট্রামিউরে ফেল করি তাহলে অ্যাসিড ফস দিয়ে উপকার করতে। কেন এই কথাটা বললাম? এই কথাটা বললাম এই কারণে যে তার ভিতরে কোনো টিউবারকুলোসিস মায়াজম আমি পেলাম না, বংশগতিতে টিবি নাই বা অন্যান্য লক্ষণের পার্থক্য সঙ্গে বিবেচনা করে আমি এই ওষুধটাই প্রয়োগ করার চেষ্টা করব টিউবারকুলোসিস মায়াজমের আগের চিকিৎসা। অর্থাৎ আমরা বুঝে গেছি তার দেহ ক্ষয় হয়ে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, শরীরের আর কোনো রকমের নেই, তখন কিন্তু তার অন্যান্য লক্ষণগুলো না পেলে এই মানসিক এবং শারীরিক লক্ষণের ভিত্তিতে টিউবারকুলোসিস ওষুধ নির্ণয় করা সহজ। তাহলে পার্থক্যটা কি? অন্যান্য ওষুধের পার্থক্যটা কি? সেগুলো আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। অন্যান্য ওষুধ সরিকই আর টিউবারকুলোসিস দিকে যায় নাই। বলে, স্যার এটা কি করলেন? তাহলে আমি চলে আসি ২য় নম্বর ওষুধ, নাইট্রিক অ্যাসিড। দেখুন, যেখানে আলসার নাই, রক্তপাত নাই, দুর্গন্ধ নাই, সেখানে টিউবারকুলোসিস মায়াজমের নাইট্রিক অ্যাসিড দিয়ে শুরু করতে হবে। সেটা বংশগতিতে টিবি থাকতে পারে, নাও থাকতে পারে। এই সকল কারণে যদি তার ধ্বংস হয়ে যায়, তার বডি শেষ হয়ে যায়, অথবা তার স্বাস্থ্য ভালো না হয় এবং তার রক্তপাত তার চিরসঙ্গী, কিন্তু তার বংশগতিতে হয়তো টিবি নাই, তখনই আমরা নাইট্রিক অ্যাসিডটা প্রয়োগ করার চেষ্টা করব। এই কারণে যে রক্তের প্রবণতা, আলসার এবং দুর্গন্ধ। কেন ওই কথাটা বললাম? ওই যে পার্থক্য, অর্থাৎ অ্যাসিড ফসের সঙ্গে যদি আমরা পার্থক্য নির্ণয় করি, তাহলে অ্যাসিড ফসে কিন্তু এটা নেই। তাহলে আর কি কি আছে? কিসের সঙ্গে আমরা পার্থক্য নির্বাচন করব? আমরা প্রথমেই বললাম ধ্বংসযোগ্য,
অর্থাৎ শরীর আর বাড়ছে না, কোনো রকমের তার ওজন কমে যাচ্ছে এবং কোনো রোগ শোকও নাই, তখন হয়তো আমরা চিন্তা করব সেটা টিউবারকুলোসিস বডি, কিন্তু তার বংশে টিবিও নাই এবং অন্য কোনো কারণও আমি খুঁজে পাচ্ছি না। তাহলে দুইটা কারণ, একটা বললাম, একটা হচ্ছে মানসিক এবং যদি শারীরিক কারণ হয়ে থাকে তাহলেই আমরা ফসফরিক অ্যাসিডের কথা চিন্তা করি। আর একটা কারণ যদি আমরা মনে রাখতে পারি, কেউ যদি এসে বলে আমার প্রস্রাবের সঙ্গে প্রস্রাবের বর্ণটাই শ্বেত হয়ে, অর্থাৎ শ্বেতবর্ণের প্রস্রাব, অর্থাৎ শরীরটা ক্ষয় হয়ে যাচ্ছে, আমরা যেটা মেটালিক বলি, অনেক সময় ধাতুগত দিকে চিন্তা করে যে প্রস্রাবের সঙ্গে অনেক সময় সিমেন্ট থেকে আরম্ভ করে অন্য কিছু চলে যাচ্ছে, তখনই আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি। এটা দিয়ে তার শরীর এবং স্বাস্থ্য ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু সেখানে কি নাই বললাম, ওই যে আমি যদি 2 নম্বর অ্যাসিডের কথা চিন্তা করি, নাইট্রিক অ্যাসিডের কথা, সেখানে রক্তপাতও নাই, আলসারও নাই এবং দুর্গন্ধও নাই। তাইলে বুঝতে পারছেন, অর্থাৎ যদি কোনো রক্তপাতের কিছু থাকে এবং তার সঙ্গে যদি এই যে বললাম তার পার্থক্যতা, অর্থাৎ শারীরিক এবং মানসিকের সঙ্গে যদি শরীর খারাপ না হয়, তার যদি আলসারের মাধ্যমে এবং দুর্গন্ধ এবং রক্তপাতের মাধ্যমে যদি হয়ে থাকে, তাইলে আমরা নাইট্রিক অ্যাসিডের কথা চিন্তা করতে পারি। কেন এই কথাটা বললাম? এই কথাটা বলার কারণ হচ্ছে যে সেখানে দেখুন পুজের সম্পর্ক কম, তাহলে তো বোঝা যাচ্ছে আরো একটা ওষুধের দরকার। সেই পুজের সঙ্গে সম্পর্কযুক্ত ওষুধ হচ্ছে সাইলিশিয়া। কারণ এর আগে আমরা টিউবারকুলিনাম, বোভিনাম এবং ফসফরাস আলোচনা করেছি। সেখানের পার্থক্যগুলো নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেই ওষুধ নির্বাচন করা, অর্থাৎ ধ্বংসগতি হওয়া, এবং সেটাও পার্থক্যগুলো একটু মনে রাখার কথা বলবো। তাহলে প্রথমে পাইলাম কি, অর্থাৎ ফসফরিক অ্যাসিড, অর্থাৎ সরিকোয়া, সোজা টিউবারকুলোসিস। আর মানসিক এবং শারীরিক কষ্ট, তার সঙ্গে প্রস্রাবের বর্ণ শ্বেতবর্ণ এবং ধাতুগত ক্ষয়, অর্থাৎ শরীর নষ্ট হয়ে যাচ্ছে, আর মানসিক ক্লান্তি, অর্থাৎ তার আর পরিশ্রম করতে ইচ্ছে করে। তার সঙ্গে নাইট্রিক অ্যাসিডের পার্থক্যটা কি? ওই যে বললাম, একটা হচ্ছে আলসার থাকতে হবে, তার সঙ্গে দুর্গন্ধ, তার সঙ্গে রক্তপাত। দেখুন অনেক সময় আমরা এরকম বডিতে যখন প্রস্রাবের দুর্গন্ধ পাই, তখন আমরা নাইট্রিক অ্যাসিড ব্যবহার করতে পারি। সেখানে বেনজোইক অ্যাসিড আছে, আরো অনেক কিছু থাকতে পারে। কিন্তু আমরা চিন্তা করবো যদি ধ্বংসটা সেরকমই হয় টিউবারকুলোসিস মায়াজমের, তাইলে আমরা নাইট্রিক অ্যাসিডের কথা চিন্তা করতে পারি। তো বুঝলাম, দুইটা কথা তো মনে আছে। কিন্তু অনেক ওষুধের লক্ষণগুলো এটার সঙ্গে পার্থক্য করার, নির্বাচন করার সুবিধা আরেকটা কি, আমরা এর আগে পড়েছিলাম স্ট্রাফিসিকটা, অর্থাৎ রাগী এবং এখানেও তাই, অর্থাৎ নাইট্রিক অ্যাসিডের প্রতিশোধমূলক ব্যবস্থা, অর্থাৎ কারোর উপর যদি রাগ হয়, তার বিরুদ্ধে সে কিছুতেই কমতে পারে না যতক্ষণ পর্যন্ত না তার বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করতে না পারে। তাহলে মেজাজটা বুঝতে পারছেন? অর্থাৎ আমরা সহজে বুঝলাম কি, শরিক সিফিলিটিক হইয়া টিউবারকুলোসিস। আবারও বলছি, শরিক সিফিলিটিক হইয়া টিউবারকুলোসিস, কিন্তু অ্যাসিড রোগ কিন্তু তা নয়। তাহলে আর কি হতে পারে? আর প্রতিশোধ এবং ক্রুদ্ধ রাগের কথা বললাম, আর ধ্বংস এবং অবক্ষয়। কারণ এগুলো তো টিউবারকুলোসিস মায়াজমের প্রথম বৈশিষ্ট্য, অর্থাৎ কিছুতেই ধ্বংসকে রোধ করা যায় না এবং সেটা দিন দিনই অবক্ষয়। আরও একটা কথা, এই যে টিউবারকুলোসিস মায়াজম অনেক সময় ধ্বংস যায় এবং ধ্বংস থেকে ফেরত আনার জন্যই এ সকল ওষুধ ধ্বংসের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ দিন দিনই তার ক্ষতিটা হচ্ছে এবং রক্তপাত এমনই হচ্ছে যে তার বাঁচানোর সম্ভাবনা নেই। সেখানেও তো অ্যানিমিয়া দেখা দিতে পারে, অন্য কিছু দেখা দিতে পারে, কিন্তু আমরা রক্তের উপরে যদি আমরা ওষুধগুলো প্রয়োগ করি তাহলে সেখানে সোজা। কিন্তু আমি এই কথাটা কেন বললাম এই কারণে, খালি যে বংশগতির উপরে ভিত্তি করে, হয়তো সেদিন দুটো ওষুধের কথা আলোচনা করেছিলাম, একটা হচ্ছে ফসফরাস আর একটা হচ্ছে টিউবারকুলোসিস মায়াজম। কিন্তু যখনই আমরা সিভিলিটি কইয়া যায়, তখনই আমরা এই দুটো ওষুধের কথা মনে করব, একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড আর একটা হচ্ছে সাইলিশিয়া। কেন বললাম? সাইলিশিয়া শব্দের অর্থই হচ্ছে, পুঁজ যদি না থাকে এবং ফোঁড়া, ঘাম
এবং শীতকাতর, এইটুকু না থাকলে আমরা সাইলিশের কথা চিন্তা করতে পারি না। অর্থাৎ ফোড়া এবং পুঁজ, কোনো না কোনো কারণে তার পুঁজের উপরে আরো অনেক ওষুধ আছে। যেমন আমরা যদি হিপাসালফের কথা বলি, আরো আছে, মার্কসোলা আছে কিছু। কারণ পার্থক্যগুলো মনে রাখার, অর্থাৎ আমি কেন এই ওষুধটাকে টিউবারকুলোসিস মায়াজমে রাখলাম, কারণ রাখলাম যখনই আমরা পড়বো সাইলেশিয়া সম্বন্ধে আমাদের বুঝতে হবে কখন আমরা সাইলেশিয়া ব্যবহার করব, কখন করব না। যদি কারো বডিতে এসব কিছু না থাকে তাহলে তো আমাদের এসব ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। প্রশ্ন আসছে, এই যে পুঁজের কথা বললাম, পুঁজ তো লিভার ফুসফুসও হতে পারে, তখন টিউবারকুলোসিস বডি অর্থাৎ আমরা টিউবারকুলোনাম বোভিনাম ব্যবহার করতে পারি। সেখানে আমি বলছিলাম ফসফরাসের সঙ্গে তার পার্থক্য হচ্ছে, কারণ টিউবারকুলোসিস বডিতে অর্থাৎ টিউবারকুলোনাম ওষুধটা সচরাচর লাংসের উপরে কাজ না থাকলে তাহলে সেটা ব্যবহার করা যায় না, এবং বংশগতির সঙ্গে নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং টিবিতে ফোঁড়া অথবা আমরা যেটা টিউবারকুলোসিস বডি টিবি বলি, সেটা যদি হয় তাইলে আমরা সেই ওষুধগুলো প্রয়োগ করতে পারবো, তা না হলে নয়। আর প্রয়োগ করার তো নিয়ম আমরা এলএম পদ্ধতিতে শিখেছি, জানি, এবং সেটা আমরা সেভাবে ব্যবহার করার চেষ্টা করব। তাহলে চলে আসি, তাহলে নাইট্রিক অ্যাসিডটা বুঝলাম, এই দুইটা তিনটা পার্থক্যই আমরা বুঝে নিতে পারি। অর্থাৎ আবারও বলছি, প্রতিশোধমূলক, তার রাগ এবং প্রতিশোধ, তার সঙ্গে রক্তপাত এবং দুর্গন্ধ এবং আলসার তো সাইলিশিয়াতেও আছে। সাইলিশিয়ার আলসার পাতলা পুঁজ থাকে, দুর্গন্ধ কম এবং পাতলা পুঁজ, এবং এই পার্থক্যগুলো, রক্তপাত কিন্তু অনেক সময় সাইলিশিয়াতে নেই, পুঁজে বেশি, তার সঙ্গে অত ছিটাফোটা রক্ত থাকতে পারে। কিন্তু নাইট্রিক অ্যাসিডের রক্তপাত না থাকলে নাইট্রিক অ্যাসিড প্রয়োগ করা যায় না। এই পার্থক্যগুলো মনে রাখলেই আমরা এই 5টা ওষুধের কথা মনে রাখতে পারি। আমি এই কথা বলছি না, যারা পড়ালেখা আরো বেশি করবেন, বিস্তৃত করবেন, অনেক কিছু জানবেন, আমাদের এই টিউবারকুলোসিস বডির ওষুধে অন্তত 20টার উপরে আছে, কোনটা কোন সময় প্রয়োগ করবেন, যে যত বেশি পড়বে সে তত বেশি চিকিৎসা করতে পারবে। আমরা এই 5টা নিয়েই আমরা আগাতে চাই, এই কারণ নির্বাচন করতে গিয়ে অনেক সময় কঠিন থেকে কঠিনতর হয়ে যায়, এগুলো দিয়েই আমরা চিকিৎসা করার চেষ্টা করব। কারণ আমি মনে করি 99% ওষুধ আপনাদের এগুলো, আর যেটা ফেল করবেন তার জন্য আপনাকে যে সময় পাবেন তখন, অর্থাৎ রোগী যখন পাবেন কেন ব্যর্থ হইলেন সেটা আপনাকে বুঝতে পারবেন, এলএম পদ্ধতি দিয়েই বুঝে যাবেন আপনার ওষুধে কাজ করছে কি করছে না। এই জন্য এলএম পদ্ধতি শিখা, সেখানে রেপার্টরির অনেক সময় প্রয়োজন না, অনেক কিছু আমরা বাদ দিয়ে খুব সহজে রোগ নির্বাচন করে ফলাফল অতি দ্রুত পাই গতিকেই এই ওষুধ ব্যবহার করার আহ্বান জানাচ্ছি যারা আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন। চলে আসি, তাহলে আমরা ফোনের কথা বললাম, আর সাইলিশিয়ার একটা আছে ভীরুতা, অর্থাৎ ভয়ে ভয়ে কাজ করে, এবং সেটা সরিকোয়া টিউবারকুলোসিসের দিকেও যেতে পারে, অর্থাৎ সিভিলিটিকোয়া টিউবারকুলোসিস বডি হইতে পারে, আবার নাও হতে পারে। কারণ পুঁজযুক্ত জিনিসই সিভিলিটিক মায়াজম যেখানে ক্ষত আছে সেখান থেকে আমরা ফোঁড়া এবং ঠান্ডার প্রবণতা আর ভীরু, এই 3টে কথা মনে রাখলেই আমরা অন্যান্য ওষুধের সঙ্গে, অর্থাৎ যে 5টা ওষুধ আলোচনা করছি তার সঙ্গে পার্থক্যটা নির্বাচন করতে পারবেন। প্রথম কথা হলো ভীরুতা, অর্থাৎ ভয়ে ভয়ে কাজ, অনেক সময় কাজ করলো কি করলো না, এবং দুর্বলতা, এবং আস্তে আস্তে হয়, এবং আরো অনেকগুলো লক্ষণ আছে। যে যত বেশি লক্ষণ মনে রাখতে পারবেন সেই তত বেশি ওষুধ নির্বাচনের সহায়তা পাবেন। তবে এই ওষুধগুলো গভীর ক্রিয়াশীল ওষুধ, এবং এই কারণেই এগুলো প্রয়োগ, অর্থাৎ আমি যদি বলি এগুলো 3য় বা 4র্থ শ্রেণীর মধ্যেই পড়ে। বলে স্যার তাহলে কি আমরা টিউবারকুলোসিস বডি ব্যবহার করতে পারি? দেখুন, ঠিক ছোটবেলায় একটা রোগী পাইলেন, অর্থাৎ বয়স কম, সেখানে আরো 2টা ওষুধের কথা আমি আপনাদেরকে মনে রাখতে বলবো। একটি হচ্ছে ক্যালকেরিয়া ফস, এটা একেবারে অর্থাৎ শরিক হইয়েই টিউবারকুলোসিস, আর পথে ঘাটে আর কোনোটা নাই। কার মতন? অ্যাসিড ফসের মতন। কোনটা? ক্যালকেরিয়া ফস। এটা আমি আলোচনা রাখি নাই, কারণ আমরা যখনই ছোটবেলা কোনো শিশুর চিকিৎসা করতে যাব এবং তার দেখব দেহ আর কিছুতে বর্ধিষ্ণু হচ্ছে না, সেখানেও কয়েকটা ওষুধের ভিতরে যখনই তার মায়াজমের খবর রাখবেন তখনই আপনার ক্যালকেরিয়া ফস দিলে বুঝতে পারবেন সে ক্যালকেরিয়া ফসের রোগী কিনা। কি সুন্দর পার্থক্য ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া কার্প। কারণ আমরা যদি
এরকম সিস্টেমে মনে রাখি, প্রথমত অ্যাকোনাইট দিলাম, তারপরে তো বেলোডোনা দিলাম, তারপর তো ক্যালকেরিয়া অর্থাৎ ক্যালকেরিয়া কার্ব হবে, তারপর টিউবারকুলোসিস হবে। কেন এই কথাগুলো বললাম? 4টা ধাপ, অর্থাৎ যেই ধাপের ওষুধগুলো চতুর্থ ধাপের মধ্যে পড়ে সেগুলো এই 5টা ওষুধ। যেমন অ্যাসিড ফসের কথা বললাম, সেখানে কি বলছিলাম যে আপনার নার্স পালস একটা দিয়া দেখলেন যে সেটা মানসিক রোগী, তখন আপনি ইগনিশিয়াতে গেলেন, তারপরে ভালো হচ্ছে না, তারপরে টিউবারকুলিনাম ন্যাট্রামিউরের দিকে গেলেন, তারপরে ন্যাট্রামিউরে ভালো চায় না, তারপরে আপনি অ্যাসিড ফসের দিকে গেলেন। প্রশ্ন আসছে, স্যার এই 4টা ধাপ আপনি যদি শেষ না করে একটার আগে একটা দিয়ে দেন তাহলে আপনার ডাক্তারিতে ফেল করবেন। বলে স্যার এটা কি করলেন, ফেল করবো কেন, আমি তো লক্ষণ পেয়ে গেছি। আরে লক্ষণ তো পাবেন, অস্থির আর কিছু নেই, লক্ষণ জানলেই লেখি রাখেন, স্টেপ বাই স্টেপ যাওয়ার চেষ্টা করবেন। আমাদের ব্যর্থতাটা কোথায়, হোমিওপ্যাথিক ডাক্তারদের ব্যর্থতাটা কোথায় এবং কমপ্লেক্সটা কোথায়, এবং কেন আমরা চিকিৎসা করি আমরা এখন সুনাম কুড়ায় পাই না, কেউ আমাদেরকে বিশ্বাস করে না, একমাত্র কারণ হচ্ছে এটা। কারণ আমরা তাড়াতাড়ি চিকিৎসা করতে গিয়েই নিরবিভ্রাটে পড়ি এবং রোগীকেও বিভ্রাটে ফেলাই এবং কমপ্লেক্স হয়ে যায়। এলোপ্যাথিকের সঙ্গে অনেক সময় চিকিৎসা করতে গিয়েই আমরা তাড়াহুড়া করে ওষুধ দিই গতিকেই আমরা মূল লক্ষ্যে পৌঁছতে পারি না, সেদিন আমাদেরকে কেউ বিশ্বাসও করে না। রাগ হওয়ার কিচ্ছু নেই, কেউ যদি বিশ্বাস নাও করে আপনার নীতিতে আপনার থাকবেন। বলে স্যার রুগীও তো থাকে না, রুগীও তো ধরতে পারে না। ধরা রাখার জন্য আমি অনবরত বলতেছি, রুগীকে ধরে রাখার কৌশল 20 বছরে শিখেছি, যেটা আপনাদের কাছে বলে দিই যে আপনি কারোকে একটা পাওয়ার বা 2টা পাওয়ার তরুণ রোগীর দিয়েই মূল জায়গায় চলে যাবেন। বলে স্যার মূল জায়গার কেস্টিং তো সে দিতে চায় না, না দিলে নাই, না দিলেও ব্যবস্থা আছে, ব্যবস্থা নাই এটা ঠিক না। আপনি মূল কেসটা ধরতে পারলেন না, লাইফ হিস্ট্রি নিতে পারলেন না, কেস্টিং করতে পারলেন না, আপনি বেলোডোনা দিয়েই যদি না বুঝেন না আপনার সালফারে চলে যান, আর বুঝলে ক্যালকেরিয়া কার্ড দিয়ে সালফারে যান, যে আপনি তো টিউবারকুলোসিস দিকে যাবেন না, সালফারে গেলেই তাকে যে রোগ না, রোগী আস্তে আস্তে বাড়বে, অর্থাৎ রোগ সহজে হবে না, যেহেতু সালফার খেয়েছেন তার প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। ঠিক প্রতিরোধ ক্ষমতা বেড়লে রোগগুলো তো ধীরে বাড়বে, কিন্তু আসবে আপনার কাছে, কারণ সালফারে আস্তে আস্তে শরীরটা ক্লিয়ার করবে। ঠিক সেরকম প্রতিটা আমাদের মায়াজমেটিক চিকিৎসাগুলো অত্যন্ত জটিল, কারণ আপনি যদি ভুল করে একটার আগে একটা দিয়ে দেন তাহলে জটিলতার প্রশ্ন। বলে স্যার আমি লক্ষণ পাইছি আমি এক্ষুনি দেবো না, একটু ধৈর্য রাখেন। ডাক্তার হতে গেলেই ধৈর্য রাখবেন, রুগীরা অনেক কথা বলবে, কিন্তু আপনার স্থির সিদ্ধান্তে যাবেন, আপনি কারো ক্ষতি করার চিন্তা করেন না, পারলে উপকার করবেন, না পারলে নেই, কারণ আপনার একটা স্টেপ ভুল হবে, দ্বিতীয় স্টেপে গেলেই আপনার কমপ্লেক্সটা হয়ে যাবে, রোগীর চিকিৎসাটা ফলাফল পাবেন না, রোগী হয়তো আপনার কাছে ছেড়েই চলে যাবে। এবং বলে স্যার তাইলেও তো অনেক সময় রোগী চলে যেতে পারে, আপনার ভুলের জন্য যেন তার ক্ষতি না হয় সেই চেষ্টা করবেন। চলে আসি তাহলে, স্যালিসের কথা বললাম, শেষ হলো, 1টা 2টা 3টা চলে গেল। আর একটা ক্যালকেরিয়া ফসের কথা আলোচনা করছিলাম, টিউবারকুলোসিসের মাধ্যমে আরেকটা ওষুধের কথা মনে রাখতে পারেন, সেটা হলো কেলিকার। যাই হোক, এগুলোর লক্ষণগুলো মনে রেখেই এই 4-5টা ওষুধের কথা মনে রাখবেন। কিন্তু আমরা 5টা ওষুধের মধ্যে 3টা আলোচনা করেছি, আর 2টা আগে আলোচনা করেছিলাম, ফসফরাস এবং টিউবারকুলিন বভিনাম। দেখুন টিউবারকুলিন বভিনাম খুব সহজ, কারণ ফুসফুস ঘাম এবং ফুসফুসজনিত কারণ শ্বাসকষ্ট, নিউমোনিয়া, এগুলি ইতিহাসগত থাকে, আর সর্দি লেগেই থাকে, সেখানে আমরা টিউবারকুলোসিস ব্যবহার করতে পারি। তাহলে ফসফরাস তো বলছিলাম, ওই যে আমাদের যে নার্ভগুলো অর্থাৎ সংবেদনশীল, এবং যেই নাক কান দাঁত, যেটা আমরা স্পর্শ কাতরতা সব কিছু তার আছে, এবং শরীরেরও একটা বর্ণনা আছে। ফসফরাসের রোগী দেখলেই দুধ থেকে মনে হয় চিনি হওয়ার, একদম ফিটফাট, এবং যেটা আমরা বলি ফর্সা, এই সকল লক্ষণগুলো থাকলেই আমরা এবং সংবেদনশীল বুঝতে পারি যে এটা। তারপরে হয়তো লক্ষণ ভেদে ভাগ করার চেষ্টা করবেন। তাহলে কি কি পেলাম? একটা লক্ষণ দ্রুত জলে দ্রুত বাড়ে, অর্থাৎ তার ধ্বংসটা আরম্ভ হয়ে গেল, সেখানে রক্তপাত থাকে, তবে নাইট্রিক অ্যাসিডের যে দুর্গন্ধ থাকে সেখানে সেটা থাকে না। তাহলে বুঝতে পারছেন নাইট্রিক অ্যাসিড কখন দুর্গন্ধ
এবং রক্তপাত, তার সঙ্গে আলসার। কিন্তু ফসফরাসের খালি রক্তপাত, আলসারও থাকে না অনেক সময়। কারণ প্রাথমিক স্টেজে, এই জন্যই আমি যখন আলোচনা করেছিলাম তখন বলছিলাম ফসফরাসটা হলো ধাতুগত দিকের, অর্থাৎ ধাতব পদার্থ, আর টিউবারকুলোসিস মাধ্যমটা হচ্ছে নোসোর্সের গভীরতা ফসফরাস থেকেও অনেক বেশি। তবে নির্বাচন করার আগে আপনাকে দুইটা জিনিসের মধ্যে পার্থক্যটা নির্ণয় করে ভাগ করতে হবে। কারণ বংশগতিতে টিবি না থাকলে, ফুসফুসে কোনো ট্রাবলস না হলে, নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট এবং তার সঙ্গে তার এই সকল লক্ষণ মিলে যদি পূর্বপুরুষের থাকে, তাইলে আমরা টিউবারকুলোসিস যাব। আর ফসফরাসের রোগের পার্থক্যটা কোথায়? ফসফরাসের রোগী তো দেখলেই বোঝা যায়, হালকা পাতলা গঠন, লম্বা চেহারাই আপনি বুঝতে পারবেন। তারপরে তার সঙ্গে আরো ওষুধগুলো। আর একটা কথা, বজ্রপাতের ভয় তাদের থাকে সবচেয়ে বেশি। দ্রুত সংবেদনশীল আমরা অনেক সময় বুঝতে পারি না। অর্থাৎ এই যেটা বললাম, অর্থাৎ তার গন্ধ, স্পর্শ অথবা এসব কিছু, এই পাঁচটা ইন্দ্রিয়ের তার তীক্ষ্ণতাটা বেশি আছে, অর্থাৎ অত্যন্ত সংবেদনশীল। সেটা মনে রেখেই ফসফরাস এই জন্যই ব্যবহার করার আগে বারবারই চিন্তা করবেন। অনেক সময় আমরা ফসফরাসের বৃদ্ধিজনিত কারণে অন্য ওষুধ দিয়ে আমরা ফসফরাস দিতে পারি। আর ফসফরাসের যদি লক্ষণ আসে, তাহলে সুন্দর সালফারের মতন আপনি চিকিৎসা করতে পারবেন। তবে আমি একটা কথা বলবো, আমরা এলএম পদ্ধতিতে যারা চিকিৎসা করি তাদেরকে মনে রাখতে হবে, তরুণ রোগে একটা বা দুইটা পাওয়ারের বেশি প্রয়োজন হয় না। যদি কাজ না করে বুঝে নেবেন যে এই ওষুধ তার শরীরে প্রয়োজন নেই, অন্য কোনো ওষুধ দিয়েই আপনি যেতে হবে। তার কারণে গভীর ক্রিয়াশীল ওষুধগুলো এগুলো চতুর্থ স্টেজে, অর্থাৎ 1, 2, 3 নম্বর ওষুধ ফেল করলে বলে স্যার 3 নম্বরে আমার যদি 3 মাস চলে যায়। শততম পদ্ধতি দেখেন, একটা ওষুধ দিলে 15-20 দিন অপেক্ষা করতে হয়, 200 পাওয়ার দিলে আপনাকে অপেক্ষা করতে হয়। এখানে কোনো প্রয়োজন নাই। আবার এখন শুনি আপনারা সকালে M1 নাক্স দিলেন, সকালে M1 সালফার দিলেন, বিকালে নাক্স। এভাবে হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। যখনই যে ওষুধে নির্বাচন হবে, যতক্ষণ পর্যন্ত না তার কাজ চলে ততক্ষণ পর্যন্ত তাকে প্রয়োগ করা যাবেন। উদাহরণস্বরূপ আমি আমার জীবনে দেখেছি, যে ওষুধে কাজ করে তাকে কাজ করতে দেন, কাজ না করলে হয়তো 2-3 মাত্রা বা 1 মাত্রা, অর্থাৎ একটা পাওয়ারের 4টা পাওয়ার দেওয়ার পরও তরুণ রোগ কমছে না, তাহলে বুঝবেন তরুণ রোগের চিকিৎসা আপনার এই ওষুধ নয়। তখন আপনার তরুণ রোগ অন্য ওষুধ, একটা পাওয়ার দিয়ে ভালো করছেন, কিন্তু আপনার একবার 2বার চিকিৎসা করার পর, কারণ ধাতুগত উপরে চিকিৎসা না গেলে 2-3বার কাজ করার পরে তখন আর ইপিকাকের লক্ষণই পাবেন না, কাজও করবেন না। তখনই আপনার বিরক্ত হয়ে যাবে যে না, হোমিওপ্যাথিকে কোনো কাজ করে না। কারণ আপনারাও অনেক সময় কাজ পেলে, ওই যে বললাম কাজ পেলে ওষুধটা প্রয়োগ করেন, তার অর্থ এই কথা নয় যে দীর্ঘদিন আপনার প্রয়োগ করবেন। দেখুন না, আমি দীর্ঘদিন নাক্স একটা দিই, সারা জীবন আপনার ভালো রাখতে পারবেন, ভালো হবে না। ব্রায়োনিয়া দিয়ে ভালো রাখতে পারবেন, ভালো হবে না। সেরকম বেলোডোনা দিয়ে ভালো রাখতে পারবেন, ভালো হবে না। যে সকল ওষুধ তরুণ রোগ কখনো ম্যাগনেটিকের উপরে কাজ করে না, সে সকল ওষুধ আপনি প্রয়োগ করলে কাজে আটকে যাবেন, অর্থাৎ কাজ হবে না। কিছু কাজ করেই সে আর বলবে আমি পাচ্ছি না, অন্য ওষুধের প্রয়োগ করার চেষ্টা করো। সেটাই 50 পদ্ধতির লক্ষণ। অর্থাৎ 50 পদ্ধতি অবজারভেশন যদি ভালো করতে পারেন, তাইলে আপনি 2-3 বছরেই দক্ষ ডাক্তার হওয়ার সুযোগ আছে এবং সকল রকমের রোগ আপনার হাতে ভালো হবে বলে আমার বিশ্বাস। তাহলে চলে আসছি, আজকের এই আলোচনা শেষ করছি।